বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমরা দীর্ঘদিন যাবৎ যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় অনলাইন পাঠদান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমি তারিক সালাউদ্দিন মামুন, প্রভাষক রসায়ন, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ একাদশ শ্রেণীর গুণগত রসায়নের অংশ নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আলোচনা গত ক্লাসে করেছি। সেই ইলেকট্রন বিন্যাসের আলোকে চারটি কোয়ান্টাম সংখ্যার সেট উপস্থাপন, এবং পরবর্তীতে সময় থাকলে আমরা আলোচনা করব হাইড্রোজেনের বর্ণালী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি কোয়ান্টাম সংখ্যার সেট। তো কোয়ান্টাম সংখ্যার সেট নির্ধারণ করার আগে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে জানতে হবে। আমরা গত ক্লাসে এই বিষয়ে অনেক কথা বলেছি। ইলেকট্রন বিন্যাসের নীতি জানতে হবে, তোমার যোজনী স্তর জানতে হবে, তারপর আমি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ধারণ করতে পারবো। এছাড়া সম্ভব নয়। এখানে দুটো জিনিস আছে। একটি হলো আমরা কোয়ান্টাম সংখ্যার সেট, মৌল থেকে কোয়ান্টাম সংখ্যার সেট বের করব। আবার একই সাথে বিপরীত ক্রমে যদি চিন্তা করি, পরীক্ষার সময় দেয়া থাকবে কোয়ান্টাম সংখ্যার সেট দেয়া থাকবে, সেখানে তোমাকে মৌলটা খুঁজে বের করতে হবে। সেই মৌল খুঁজে বের করে উদ্দীপকের আলোকে প্রশ্ন আসবে। সেই বিষয়গুলো আমরা আজকে বলার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখন বলি যোজনী স্তর, যোজ্যতা ইলেকট্রন, যোজনী, এই তিনটি বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে যদি বলা হয় যোজনী স্তর কি, আমরা অনেকেই বলে ফেলি সর্বশেষ শক্তি স্তর যোজনী স্তর। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সবসময় প্রযোজ্য নাও হতে পারে। সর্বশেষ শক্তি স্তর যোজনী স্তর, আসলে আমরা এটাকে বিভিন্ন ভাবে বলতে পারি। বিভিন্ন বইয়ে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে। আমি আমারটা বলছি। যোজনী স্তর বলতে সেই স্তরকে বোঝায় যে স্তরের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বা করার যোগ্য। আবার বলছি, যোজনী স্তর বলতে সেই স্তরকে বোঝায় যে স্তরের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা করার যোগ্য। তাহলে যোজনী ইলেকট্রন, যোজনী স্তরের ইলেকট্রন। যোজ্যতা আমরা বলি অন্য মৌলের সাথে যুক্ত হবার সামর্থ্য। কি হবে? যোজনী স্তরের বিজোড় ইলেকট্রনের সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজোড় ইলেকট্রন সংখ্যাটার অনেক ত্রুটি আছে, তবে আমার বিষয়টা আমি যেটা উপস্থাপন করছি, যেটা তুমি শোনো মনোযোগ সহকারে, সেটা হলো যোজনী স্তর হলো সর্বশেষ শক্তি স্তর। যোজনী স্তর হলো সেই স্তরকে বোঝায় যে স্তর ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা করার যোগ্য। যোজনী ইলেকট্রন হলো যোজনী স্তরের ইলেকট্রন, আর যোজ্যতা হলো যোজনী স্তরের ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ যতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে সেটি তার যোজনী বা যোজ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অনেকেই গাঠনিক সংকেত লিখে বন্ধন হিসাব করে যোজনী নির্ধারণ করতে চাই। নো, সেটা সম্ভব হয়ে উঠবে না। কারণ তার কয়টি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে সেটা সেখানে অনেক সময় নাও বোঝা যেতে পারে। যেমন আমরা একটা যৌগ জানি N2O5, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এখানে নাইট্রোজেনের যোজনী হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5। কেন? প্রতিটি নাইট্রোজেন দুটো অক্সিজেনের সাথে করে সমযোজী এবং একটি অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, যেখানে নাইট্রোজেনের যোজনী কত প্রকাশ পায়? 5 প্রকাশ পায়। যেমন আমরা যদি দেখি, প্রতিটা সন্নিবেশ সমযোজী বন্ধনে দুটো ইলেকট্রন থাকে। তাহলে প্রত্যেকটা বন্ধনে দুটো সমযোজী বন্ধনে একটা নাইট্রোজেনের একটা অক্সিজেনের। তাহলে এখানে আছে দুইটা, এখানে একটা তিনটা, আর এখানে দুটো ইলেকট্রন কে দিয়েছে? নাইট্রোজেন দিয়েছে। তাহলে তার যোজনী এখানে কত হয়েছে? 5। তার মানে আমার যোজনী স্তরের ব্যবহৃত ইলেকট্রন সংখ্যাটাই হলো কি যোজনী বা যোজ্যতা। সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন তুমি বলতে পারো, স্যার আপনি যে কথাটা বলছেন যে যোজনী স্তর বলতে সেই স্তরকে বোঝায় যে স্তরের ইলেকট্রন
রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বা করার যোগ্য। তাহলে আমি সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য আসলে প্র্যাকটিস দরকার এক। দ্বিতীয় কথাটা হলো যে আমরা মৌল সম্পর্কে যত বেশি ধারণা নিব তার ইলেকট্রন কনফিগারেশন যেমন সেখান থেকে নিতে পারি। আর কিছু সহজ টেকনিকও আমাদের আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু সহজ টেকনিকও আমাদের আছে। একটা যদি বলি অনেক বেশি ফাঁকিবাজি হয়ে যায়, সেটা হলো সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জিত হবার পরবর্তী যে অংশগুলো থাকবে সেটা যোজন স্তর। সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জিত হবার পরবর্তী অংশটা হলো যোজন স্তর। আমরা সেভাবে বের করতে পারি। যেমন আমরা যদি বলি ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, তাহলে যোজন স্তর কোনটা? সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো কত? 3s2 3p6। তাহলে এর বাকি অংশটাকে আমরা কি ধরতে পারি? যোজন স্তর ধরতে পারি। সেখানে আমি বলবো ইলেকট্রন বিন্যাসের নীতি তোমাকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এছাড়া আরেকটি নিয়ম আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের সেটা কাজে লাগবে। সর্বশেষ ইলেকট্রন প্রবেশ, যোজনী স্তর, যোজনী স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ইলেকট্রন, আবারও বলছি যে অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো জানতে হবে। সর্বশেষ ইলেকট্রন যদি এস এ প্রবেশ করা হয় তাহলে এস যোজনী স্তর, তার সাধারণ ইলেকট্রন বিন্যাস ns1 থেকে 2। সর্বশেষ ইলেকট্রন পি তে প্রবেশ করলে s প্লাস পি যোজনী স্তর, ফাঁকিবাজি নিয়ম। তাহলে ns2 np1 থেকে কত? 6। সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করলে ডি প্লাস এস হলো যোজনী স্তর, তাহলে n-1 d1 থেকে 10 ns1 থেকে 2। এটা হলো তার সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। এখন বলতে পারো স্যার এখানে n প্রযোজ্য ক্ষেত্রে n এর সর্বনিম্ন মান ধরো। তার মানে প্রযোজ্য ক্ষেত্রে n এর সর্বনিম্ন মান ধরো, হয়তো বা অনেকেই কথাটা বুঝে নাই। যেমন n এর মান তুমি এখানে কত? 1 ধরো, সমস্যা নেই, 1s। n equal to 1 হলে l equal to 0, l equal to 0 হলে m সমান 0, তার মানে s উপস্থিত সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমি সর্বনিম্ন n এর মান কত ধরতে পারি? n সমান 1 ধরা যেতে পারে। দ্বিতীয়টার ক্ষেত্রে 1 ধরলে কিন্তু হবে না, প্রযোজ্য ক্ষেত্রে n এর মান কত ধরতে হবে? 2 ধরতে হবে, অর্থাৎ n সমান 2। সর্বনিম্ন মান কত ধরবো আমরা? 2 ধরবো, কারণ 2 ধরলে 2s 2p, n সমান 2 হলে l সমান 01, 01 হলে s এবং p উপস্থিত বোঝায়। সুতরাং এখানে ns np আনতে হলে অবশ্যই n এর সর্বনিম্ন মান হতে হবে কত? 2। এই ক্ষেত্রে আমরা n এর মান কত ধরবো? n এর মান অবশ্যই কত হতে হবে? 4। কেন? n এর মান 4 হলে 4 - 1 সমান 3d। তাহলে 3d যদি হয় তাহলে n সমান 3 হলে l012 spd বোঝায়। কিন্তু তুমি যদি এখানে n এর সর্বনিম্ন মান ডি ব্লকের ক্ষেত্রে যদি n এর সর্বনিম্ন মান 2 ধরো, 3 ধরো, তাহলে সেখানে n-1 এর মানটা কত চলে আসবে? 2d চলে আসবে, যার আদৌ অস্তিত্ব নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো যাই হোক, এটা আমরা দিলাম। এখানে একটা বিষয় উল্লেখ্য যে অনেক সময় দেখবে তুমি পরীক্ষায় সরাসরি এরকম ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিবে, সাধারণ কনফিগারেশন দিয়ে উদ্দীপক তৈরি করবে, বলবে এক্ষেত্রে প্রযোজ্য n এর সর্বনিম্ন মান ধরো। তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাকে বুঝতে হবে যে এক্ষেত্রে প্রযোজ্য n এর সর্বনিম্ন মান কত। তার মানে এখানেও আমাদের সেই কোয়ান্টাম সংখ্যা লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখন যোজনী স্তর বের করা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। তাহলে এবার যদি আমি বলি যে কোনো একটা মৌল দিয়ে এর যোজনী স্তরের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো এবং সেট উপস্থাপন করো। যে কোনো একটা মৌল আমরা নিতে পারি।
আচ্ছা, আমরা ক্রোমিয়ামটাকে নিলাম বা আয়রন, ধরো আয়রনটা নেওয়া হলো। আয়রন কত 26, তাহলে তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d কি 6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্ষেত্রে যদি ধরি সর্বশেষ শক্তি স্তর যোজন স্তর, তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো 4s। আদৌ কি 4s যোজন স্তর? নো, তাহলে ওই কথাটা সত্য নয়। আমরা এখন যদি ধরি যে সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যে স্তরে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বা করার যোগ্য, বা এই যে সদ্য আমরা যে নিয়মটা দেখেছি, সাধারণ নিয়ম, ফাঁকিবাজি একটি নিয়ম যেটা দেখিয়েছি, সেখানে বলেছি সর্বশেষ ইলেকট্রন যদি ডি তে প্রবেশ করে ডি প্লাস এস হলো তোমার কি যোজন স্তর। তাহলে দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে আমাদের নিয়ম অনুসারে, এস এ যাওয়ার পরে আহ্বান নীতি অনুসারে পরে গিয়েছে কোথায় ডি তে। তার মানে এক্ষেত্রে তার যোজন স্তর হবে যোজন স্তর 3d6 4s2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3d6 4s2। তাহলে এবার আমাদের এই যোজন স্তরের ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করে সেট উপস্থাপন করতে হবে। তা আমরা প্রথমে দেখব 3d6। প্রথমে 3d6 এর আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান কত 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান কত d এর জন্য 2, m সমান -2 -1 0 +1 +2। যেহেতু আমাদের সূত্রটা জানি m সমান -l হতে +l পর্যন্ত 0 সহ প্রতিটি পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি পূর্ণ সংখ্যা আমরা জানি প্রতিটি m এর মান একটি অরবিটাল নির্দেশ করে। তাহলে এখানে 1 2 3 4 5টা m এর মান আছে, তার মানে এখানে 5টি অরবিটাল আছে যা আমরা পূর্বে পড়ে এসেছি। তাহলে s কি হবে, হুন্ডের নীতি অনুসারে আমরা জানি একমুখী স্পিনে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমরা যদি +1/2 +1/2 +1/2 +1/2 +1/2 দেই, তাহলে একমুখী স্পিনে একটি একটি করে ইলেকট্রন নিলে তুমি সবগুলো -1/2 দেখাতে পারো। তাহলে একটা ইলেকট্রন কোথায় যাবে, বিপরীতমুখী স্পিনে যাবে, আমরা দিলাম -1/2। যারা বুঝি নাই তাদের জন্য আমি একটু বলছি, ফাঁকিবাজি নিয়ম, এটা পরীক্ষার খাতায় লেখা যাবে না। ধরো 1 5 1 2 3 4 5 6টা ইলেকট্রন আমাদের কত 3d6। এখন ষষ্ঠ ইলেকট্রনটা আমি কোথায় দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ নিয়ে অনেকের মতবিরোধ আছে। কেউ বলে স্যার প্রথমটাতে দিব, কেউ বলে যে কোনোটাতে। আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনোটাতে দিয়ে দিলেই হবে, কারণ ডিজেনারেট 5টি অরবিটাল, সমশক্তি সম্পন্ন 5টি ডি অরবিটালের যে কোনোটাতে দিলেই আমাদের চলবে। তবে আমাদের প্রথমটাতে দেয় উত্তম সৌন্দর্যের খাতিরে হোক, যেভাবে হোক আমরা প্রথমটাতে দিয়ে দিই। তাহলে এটার স্পিন হবে +-1/2। এর আগে আমরা বলেছি এটা +1/2 +1/2 +1/2 +1/2 বা -1/2 বা -1/2 বা -1/2 বা -1/2, আমরা যে কোনো একটা নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এবার আমাদের সেট, চারটি কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে আমি যদি সেট উপস্থাপন করতে চাই 3 2 -2 +1/2 3 2 -2 -1/2 3 2 0 +1/2 3 2 +1 +1/2 3 2 +2 +1/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 2 3 4 1 2 একটা বাদ পড়েছে মনে হয়,
-1 একটা বাদ পড়েছে, অসুবিধা নেই। 3 2 -1 +1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো আমরা এখানে কি পেয়েছি, এলোমেলো হলেও সমস্যা নেই। তাহলে 1 2 3 4 5 6 6টি ইলেকট্রনের জন্য 6টি কোয়ান্টাম সংখ্যার সেট পেয়েছি। অর্থাৎ প্রতিটি ইলেকট্রনের জন্য আমি 4টি কোয়ান্টাম সংখ্যার একটা কি পাবো, সেট পাবো। তাহলে 6টি ইলেকট্রন 6টি সেট, 10টি ইলেকট্রন 10টি সেট, 14টা ইলেকট্রন 14টা সেট পাবো আমরা। 118টা ইলেকট্রন 118টা সেট পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এই হলো আমার 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। এখন এখানে আমি কিছু কথা বলি, সেটা হলো আমরা অনেকেই মনে করি যে আমাদের যে 5টি ডি অরবিটাল আছে, dx² dz² dxy dyz dzx, এই যে অরবিটাল গুলোর আকৃতি আমরা পড়েছি, অনেকেই মনে করে যে হয়তোবা m এর মান নির্দিষ্ট, কিছু কিছু বইয়ে লেখা আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আসলে ওইটা নির্দিষ্ট নয়। m এর যে কোনো মানের জন্য আমি যে কোনো অরবিটালটা ধরে নিতে পারি। তাই এই ক্ষেত্রেও তুমি এখানে -2 +-1/2 না দিয়ে তুমি যদি -1 দিও +-1/2 দিতে, তাহলে কোনো সমস্যা ছিল না। একটি ইলেকট্রন থাকলে একটি m এর মান ব্যবহার করা যাবে একবার, কিন্তু দুটো ইলেকট্রন থাকলে একটি m এর মান দুইবার ব্যবহার করা যাবে। দুটো ইলেকট্রন থাকলে একটা m এর মান কয়বার ব্যবহার করা যাবে, দুইবার ব্যবহার করা যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এই হলো আমাদের কি 3D এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। এবার আমাদের রয়ে গেল কোনটা, 4s। তাহলে 4s2 এর জন্য এটা সহজ। 4s2 এর জন্য n সমান 4, l সমান 0, m সমান 0, h সমান +-1/2। তাহলে সেট হবে 4 0 0 +1/2, 4 0 0 -1/2। এই হলো আমাদের আয়রনের যোজনী স্তরের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এরই ধারাবাহিকতায় আমরা একটু অন্য দিকে যাচ্ছি। যদি তোমাকে এখন বলা হয় ক্রোমিয়ামের 19তম 20তম এবং 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো এবং সেট উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোমিয়ামের 19তম 20তম এবং 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো এবং সেট উপস্থাপন করো। আমি আবারও বলছি যে ইলেকট্রন বিন্যাস না জানলে সেটা সম্ভব হবে না। তা আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের পুরোটা লিখবো না, আমরা শুধু লিখবো এখন যোজনী স্তর। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যদি ইলেকট্রন বিন্যাস লিখতে বলে তাহলে শুধু যোজনী স্তর লিখলে চলবে না, যে আর্গন প্রতীক দিয়ে তুমি লিখে ফেলবে সেটা হবে না। যদি বলে তোমাকে ইলেকট্রন বিন্যাস লেখো, তাহলে পুরোটা 1s2 2s2 2p6 3s2 3p6 সেভাবে লিখে লিখে যেতে হবে। আর যদি অন্য কোনো কাজ করতে বলে, রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করতে বলে বা কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলে, সেই ক্ষেত্রে শুধু যোজনী স্তর লিখলেও আমাদের খুব একটা সমস্যা হবে না। খুব একটা সমস্যা বলতে নম্বর কমবে না, সমস্যা হতে পারে তোমার ভুল হতে পারে। 4s1 3d5 4s1 3d5। তাহলে আমাদের এখানে 19তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রন 4s এ প্রবেশ
করেছে। সুতরাং 4s1 যেহেতু 1 আছে 1 এর জন্য n সমান 4, l সমান 0, m সমান 0, s সমান প্লাস 1/2 বা মাইনাস 1/2। তাহলে সেট কি হবে আমাদের 4 0 0 প্লাস 1/2। ওটা লেখার দরকার নেই। দ্বিতীয়টা ক্রোমিয়ামের আবার ক্রোমিয়ামের 20তম এবং 24তম ইলেকট্রন 3D তে প্রবেশ করেছে। 3D তে ক্রোমিয়ামের 20তম এবং 24তম ইলেকট্রন 3D তে প্রবেশ করেছে। সুতরাং 3D এর জন্য বা ক্ষেত্রে লিখতে পারো n সমান 3, l সমান 2, m সমান -2 -1 0 +1 +2। তাহলে আমাদের এখানে কয়টি অরবিটাল? 5টি অরবিটাল। 5টি অরবিটাল। তাহলে 20তম ইলেকট্রন যেহেতু 3D প্রবেশ করেছে, সুতরাং অতএব 20তম ইলেকট্রনের সেট কি হবে 3 2 -2 +1/2 বা -1। 24তম ইলেকট্রনের সেট 3 2 +2 +1/2 দিলাম। বলবো স্যার আপনি +2 দিলেন কেন? আপনি তো একটু আগে বলেছেন যে কোনো মান নেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসলে কারো বিপক্ষে বলছি না। আমরা অনেক সময় মনে করি যে প্রথম ইলেকট্রনটা মানে -2 তে যাবে, শেষ ইলেকট্রনটা +2 তে যাবে। আসলে বিষয়টা সেরকম নয়। যেহেতু আমরা অনেকেরই ধারণা সেরকম আছে, তাই আমি সেটা দিয়েছি। সেটা দেয় উত্তম। বাকিটা তোমরা বুঝে নিও কেন আমি দিয়েছি। তবে আমি আবারও বলবো যে আমি এখানে m এর যে কোনো মান নিতে পারবো। যেহেতু একটি ইলেকট্রন যে কোনো m এর মান একবার নেওয়া যাবে, দুইবার নেওয়া যাবে না। তুমি যদি এখানে 3 2 -2 +1/2 একবার দিয়ে আবার যদি দিয়ে দাও 3 2 -2 আবারও +1/2, তাহলে কিন্তু ভুল হবে, বা -1/2 দিলেও ভুল হবে। তার মানে স্পিন গুলো সবগুলো কি হবে? একমুখী হবে। কারণ হুন্ডের বহুত্ব নীতি অনুসারে আমরা জানি সমশক্তি স্তর সম্পন্ন অরবিটালে একমুখী স্পিনে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। সেটা হলো হুন্ডের নীতির বহিঃপ্রকাশ। তারপরেও যদি কারো ত্রুটি থেকে থাকে, আমি আবারও একটু বলছি, এই যে 5টি অরবিটাল যদি আমার থাকে, তাহলে 1 2 3 4 5। আমরা অনেকেই মনে করি এইভাবে দেখালে এইটাও কিন্তু দেখানো যাবে, কোনো সমস্যা নেই, একমুখী স্পিনই বোঝাচ্ছে। অনেকেরই ধারণা যে না স্যার এরকম তীর চিহ্ন দিলে হবে না, কারণ তার তো স্পিন 1/2। নো, এরকম কোনো কথা নয়। আমার কথা হলো আমি স্পিনটা একই দিকে দেখাচ্ছি কিনা। যদি তুমি কোনো কারণে ভুল করে এটাকে বিপরীতমুখী স্পিন দেখিয়ে দাও, তাহলে হবে না। তাহলে যাই হোক, আমাদের যেটা আছে, তাহলে এখানে একটি একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। পরবর্তীতে ইলেকট্রন প্রাপ্যতা অনুসারে সেই অরবিটালগুলোতে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, যেটা হলো হুন্ডের নীতির বহিঃপ্রকাশ। তাহলে অবশ্যই কোয়ান্টাম সংখ্যার সেট, বারবার একই কথা বলছি যে সেট বের করতে গেলে তোমাকে ইলেকট্রন বিন্যাসের নীতি জানতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে জানতে হবে, তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যাকে এখানে প্রয়োগ করতে পারবো। মনে করে দেখো, আমরা শুরুর দিকে যখন বলেছিলাম কোয়ান্টাম সংখ্যাটা হলো কেমিস্ট্রির প্রাণ, আমি অনেক জায়গায় কোয়ান্টাম সংখ্যাকে সেট করতে পারবো। কোয়ান্টাম সংখ্যাকে সেট করার মতো জায়গা রসায়নের প্রত্যেকখানে আছে। কারণ আমি উদ্দীপক তৈরি, সেট করা মানে কি, একটি উদ্দীপক তৈরি করতে পারবো। কার সাহায্যে? কোয়ান্টাম সংখ্যার সেটের সাহায্যে। সেই জায়গায় আমি পর্যায় সারণীর 118টি মৌলকেই বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যাই হোক, আমরা এই একটা দেখলাম 19তম এবং 24তম ইলেকট্রনের জন্য।
এখন অন্য কোন মৌল দিয়ে যদি বলে, এখানে যদি এখন আমরা বলি নিকেলের 19তম 20তম একুশতম 25তম 26তম ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো এবং সেট উপস্থাপন করো। ধরো নিকেলের বললাম, তাহলে নিকেলের আমরা কি লিখব? যোজনী স্তরটা লিখব। ঠিক আছে, নিকেলের আচ্ছা নতুন করে লিখি না। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 3d8 4s 3d8 4s। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা লেখার কারণ একটাই, একটু আগে আমরা দেখেছি 19 এবং 20তম ইলেকট্রন, একটা গিয়েছে এস এ আর একটা গিয়েছে ডি তে, আর এখানে 19 এবং 20তম ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? 4s এ। 19 এবং 20তম ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? নিকেলের 19তম এবং 20তম ইলেকট্রন 4s এ প্রবেশ করেছে। 19তম এবং 20তম ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? 4s এ প্রবেশ করেছে। সেই অনুসারে সুতরাং 4s2 এর জন্য n সমান 4, l সমান 0, m সমান 0, s সমান প্লাস মাইনাস 1/2। তাহলে সেট কি হবে? 4 0 0 প্লাস 1/2 এবং 4 0 0 মাইনাস 1/2। এই হলো আমার নিকেলের যোজনী 4s এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নিকেলের বাকি যেটা দেওয়া হয়েছে, যা চাওয়া হয়েছে 21তম 25তম এবং 26তম ইলেকট্রন 3d তে প্রবেশ করেছে। কোথায়? 26তম ইলেকট্রন 3d তে প্রবেশ করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে সেই আগের জিনিসের পুনরাবৃত্তি। 3d এর ক্ষেত্রে n সমান 3, l সমান 2, m সমান -2, -1, 0, +1। হয়তো বলবে স্যার আপনি এটাকে আগেরটির মতো লেখেননি কেন? আসলে যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে 25 21 25 এবং 26তম ইলেকট্রন, আর এখানে যেহেতু ডি অরবিটাল প্রবেশ করেছে, ডি অরবিটাল যেহেতু 5টি, তাই আমরা নির্দিষ্ট করে না লিখে 3d এর ক্ষেত্রে লিখেছি। কারণ যেহেতু একটু আগে দেখেছি 4s একটাই অরবিটাল, তাই আমরা 4s2 লিখেছি। কিন্তু এখানে ডি এর অরবিটাল কয়টা? 5টা, তাই আমরা আগে 3d টা বের করে নিই। এখন আমি কোয়ান্টাম সংখ্যার সেট লিখব। কোয়ান্টাম সংখ্যার কি লিখব? সেট লিখব। তাহলে 21তম ইলেকট্রনের সেট 3 2 -2 +1/2। ঠিক আছে, পরেরটা কত? 25তম ইলেকট্রনের সেট 3 2 +2 +1/2। আবারও বলছি, আমি m এর এই -2 বাদ দিয়ে যে কোনো মান নিলে হতো, যে কোনো মান নিলে হতো। বলতে পারো স্যার এটা +1/2 হলো কেন? আমরা দেখাচ্ছি একটু পরে। 26তম ইলেকট্রনের জন্য 3 2 -2 -1/2। এখানে আমার কথা, যে আগের গুলো প্লাস, এটা মাইনাস কেন? যারা বুঝনি তাদের জন্য বলছি। d8 1 2 3 4 5
6 7 8। লক্ষ্য করো, আমরা যদি এটাকে 21তম ধরি, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, তার মানে 21 থেকে 25তম ইলেকট্রনের অরবিটালের স্পিন একই রকম হবে। তার মানে অরবিটালে বলতে অরবিটাল বলাটা না বলাটাই সমীচীন, কারণ যেহেতু তার বিপরীতমুখী স্পিনেও প্রবেশ করেছে। তার মানে 21 থেকে 25তম ইলেকট্রন পর্যন্ত সবগুলো স্পিন একই রকম হবে। পরবর্তীতে যে ইলেকট্রনগুলো আসবে তাদের স্পিন হবে আগের গুলোর কি বিপরীত। আগে যদি মাইনাস দাও, পরেরটা প্লাস, আগেরটা প্লাস নিলে পরেরটা কি হবে, মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন দেখো 21তম, আমি যদি এটাকে +1/2 দেই, +1/2, +1/2, +1/2, +1/2, তাহলে দেখো 21 থেকে 25তম পর্যন্ত সবগুলোর স্পিন +1/2। এখন ইলেকট্রন প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে যাবে। তাহলে এই যে পরবর্তী যদি আমরা লিখি 21, 22, 23, 24, তাহলে এখন আমরা এখানে যদি দেখাই, তাহলে 21, 22, 23, 24, 25, তাহলে 26, 27, 28 আমরা এই তিনটাকে ধরতে পারি। তাহলে এখানে ধরতে পারি কত, তুমি এটাকে 26 ধরতে পারো, এখানেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। তবে আমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। 26, 27 এবং 28। তাহলে এখন এদের স্পিন হবে পরস্পর বিপরীত, এদের স্পিন পরস্পর বিপরীত, এদের স্পিন হবে কি পরস্পরের বিপরীত। তাই দেখো 21 এবং 26 এর ইলেকট্রনের স্পিন পরস্পর কি হয়েছে, বিপরীতমুখী হয়েছে। 21 এবং 26 এর স্পিন পরস্পর কি হয়েছে, বিপরীতমুখী হয়েছে। এই হলো আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট উপস্থাপন। এরকম তোমরা একটু প্র্যাকটিস করে দেখবে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করে দেখবে যে কোনটা, মানে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এক্সপার্ট হতে পারবে। প্র্যাকটিস করবে না, এক্সপার্ট হবে না। আমি এখানে যতই বলি না কেন, তুমি যদি শুধু এই কয়টাই করে বসে থাকো, তুমি 3D সিরিজের সবগুলো করো, দেখা গেছে এমন হতে পারে যেমন তোমাকে বললো ক্রোমিয়ামের 18তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো এবং সেট উপস্থাপন করো। তাহলে তোমাকে ইলেকট্রন বিন্যাস পুরোটা লিখে দেখতে হবে যে ক্রোমিয়ামের 18তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে, এস এ গেছে না পি তে না ডি তে, সেটা তোমাকে আগে বের করতে হবে। আমরা সবসময় যোজনী স্তর চাইবো এমন কোনো কথা নেই, তোমার অন্য যে কোনোটা বলতে পারে। যে নাইট্রোজেনের কথাই যদি বলি, যদি বলে নাইট্রোজেনের 3য় ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তার মানে নাইট্রোজেনের 3য় ইলেকট্রনটা কোন উপস্তরের কোন অরবিটালে প্রবেশ করেছে সেটা তোমাকে লিখে তার জন্য তোমাকে বের করে দিতে হবে। আশা করি তোমরা পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো যাই হোক, আমরা এখন আরেকটা জিনিস দেখাবো, দেখিয়ে শেষ করব। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা তাদের এইগুলোর প্রয়োগ দেখব। একটু যেহেতু বলেছি একটি কথা যে আমি কোয়ান্টাম সংখ্যাটাকে সকল জায়গায় সব প্রশ্নের ক্ষেত্রে সেট করতে পারবো, পর্যায় সারণীর যে কোনো মৌল আমি কোয়ান্টাম সংখ্যার সেট থেকে বের করতে পারবো। যেমন ধরো বলা হলো এ মৌলের যোজনী স্তরের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নিম্নরূপ। ধরো আমি দিলাম 3 0 0 প্লাস মাইনাস 1/2, 3 1 প্লাস 1 প্লাস 1/2, 3 1 0 plus 1/2, 3 1 plus 1 plus 1/2। এ মৌলের পারমাণবিক সংখ্যা সমান x। আরেকটা ধরলাম ডি মৌলের পারমাণবিক সংখ্যা সমান আমার ইচ্ছা মতো আমি ধরলাম যেমন। আচ্ছা, তাহলে এই যে লিখলাম ডি মৌলের পারমাণবিক সংখ্যা এত, উদ্দীপক মতে ডি মৌলের
এক অনন্য বৈশিষ্ট্য বোর তত্ত্বের আলোকে বিশ্লেষণ। আমার এইটাই কোশ্চেন দিতে এমন না, আমি যে কোনো দিকে নিতে পারবো, সেটাই আমি তোমাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। আমি যে কোনো দিকে তোমাকে দিতে পারবো। আমার লক্ষ্য এই কোশ্চেনের আনসার নয়, এটা পরে। আগে আমার এ কে খুঁজে বের করা, তারপরে আমি ডি কে বের করা। তাহলে আমার আগে কাকে খুঁজে বের করতে হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ কে খুঁজে বের করতে হবে। তাহলে এ যদি খুঁজে বের করতে চাই, তাহলে এটা হবে 3s। তাহলে 3s দুটো ইলেকট্রন 3s2। আর এটার জন্য আমরা কি লিখতে পারি? তুমি যদি আলাদা আলাদা লিখো, আলাদা আলাদা লিখতে পারো, অথবা একসাথে লিখতে পারো। যেমন তুমি যদি এটার জন্য লিখো 3px 3py 3pz। আমি কিন্তু একটি কথা বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, m এর মান নির্দিষ্ট নয়, x y z px py pz এর জন্য যে কোনো m এর মান হতে পারে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন? একটা, লিখলাম 1। এখানে কয়টা ইলেকট্রন? একটা, লিখলাম 1। এখানে কয়টা ইলেকট্রন? একটা। বা এইটাকে একসাথে লিখতে পারি 3p3। সুতরাং আমার এ মৌলের যোজনী স্তরটা কি? এ মৌলের যোজনী স্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি? 3s2 3p3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এ মৌলের যোজনী স্তর তার 3s2 3p3 হয়, তাহলে নিশ্চয়ই তার আগে 1s 2s 2p ছিল, তাছাড়া তো আর যোজনী স্তর হবে না। তার মানে আমরা যদি এ মৌলের এখন ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p3, বলতে পারো স্যার এটা কেন করলেন? কারণ আমি জানি একটি নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা পরস্পর কি থাকে? সমান থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করে, ইলেকট্রন সংখ্যা জেনে তার প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমি ধারণা পাবো। তাহলে এখানে ইলেকট্রন আছে মোট কয়টা? 6 2 8 2 10 আর 5 কত? 15। তার মানে এ মৌলের পারমাণবিক সংখ্যা x সমান কত? 15। তাহলে ডি মৌলটা কি আসবে? 15 মাইনাস 10 ভাগ কত? 5 সমান কত? 1। তাহলে 1 মৌলটা কি? হাইড্রোজেন। আমাদের বোর তত্ত্বের আলোকে তার বর্ণালী বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বোর তত্ত্বের আলোকে বর্ণালী বিশ্লেষণ। অনন্য বৈশিষ্ট্য বলতে একটি মৌলের অনন্য বৈশিষ্ট্য কি? আমাদের যে 118টি মৌল আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের শনাক্তকরণ করার উত্তম পদ্ধতি হলো তার বর্ণালী বিশ্লেষণ তথা রেখা বর্ণালী বা তার পারমাণবিক বর্ণালী। একটি মৌলের বর্ণালী রেখার সাথে অপর মৌলের বর্ণালী রেখার কোনো মিল নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি অনেক সময় মজা করে বলি আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্টের মতো, যেমন একজনের সাথে আরেকজনের মিল নেই, সেরকম একটি মৌলের বর্ণালী রেখার সাথে আরেকটি মৌলের বর্ণালী রেখার কি থাকে না? মিল থাকে না। তাহলে অবশ্যই সেটি তার একটি অনন্য বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেই বিষয়টি আমরা কার সাহায্যে ব্যাখ্যা করতে পারবো? বোর তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে পারবো। কারণ বোর হাইড্রোজেন, হাইড্রোজেন সদৃশ পরমাণু অথবা আয়নের বর্ণালী বিশ্লেষণ করেছেন, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী বোর তত্ত্বের আলোকে সুন্দর সুচারু রূপে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুধু এটাই বললাম। তাহলে এখন দেখো তো, আমি যদি এখানে x-10/5 দিয়েছি, এসেছে হাইড্রোজেন, আমি যদি শুধু x-10 দিয়ে দিতাম তাহলে থাকতো 5 বোরন। আমি যদি এখন এখানে তোমার কি ধরে 2x দিতাম, 2x যদি দিয়ে দিই তাহলে 15 দুগুণে 30, তার মানে হবে জিঙ্ক। ঠিক আছে? তাহলে আমি এখানে এমন কোন জায়গা নেই, যেমন আমি যদি এখন দেই x-4, যে মৌলটি পাওয়া গেল সেটি যে ক্ষার তৈরি করে সেটিকে টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে আমাদের কোথায় চলে গেলাম? সেই পঞ্চম অধ্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তাই বলছি যে এমন কোন জায়গা নেই আমি কোয়ান্টাম সংখ্যার সেট দ্বারা উদ্দীপক তৈরি করে ওই অধ্যায়ে তোমাকে নিতে পারবো না। তার মানে আমি যখন x-4 বলবো তাহলে সেই মৌলটা হয়ে যাবে সোডিয়াম। তো যদি সোডিয়াম হয় তাহলে তার ক্ষার কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমি টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারলেও গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায় না। কেন যায় না সেটা আমরা ওখানে পড়বো। বালি কাচের যে উপাদান থাকে সিলিকা, সেখানে সে কাচের যদি নেওয়া হয় তাহলে সোডিয়াম সিলিকেট হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার কাচের দাগ হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, কাচের ক্ষয় হবে। কিন্তু টয়লেট ক্লিনার হিসাবে সেখানে তোমার অ্যাসিড তৈরি করবে,
ওগুলো আমরা ওখানে গিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখন ওটা এখানে টেনে নিয়ে আসলে আমরা বুঝবো না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এমন কোনো জায়গা নেই যে আমরা তাকে সেখানে নিতে পারবো না কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে আমি আবারও তোমাদেরকে শেষবারের মতো বলছি, আমি যে সেই মাঝখানে কোয়ান্টাম সংখ্যার যে ক্লাসটা করিয়েছি সেটা ভালোভাবে দেখো। সেই কোয়ান্টাম সংখ্যার পরে আমরা তার ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ দেখিয়েছি, তারপরে আবার ইলেকট্রন বিন্যাসের নীতি দেখিয়েছি। সেই ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে আমরা সেট উপস্থাপন করেছি। সেই সেট উপস্থাপন করার পর এখন আমরা সেই সেট থেকে মৌল কিভাবে বের করা যায় সেটাও দেখিয়েছি। সব জায়গার কেন্দ্রবিন্দু হলো কোয়ান্টাম সংখ্যা। তুমি যদি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না রাখো তাহলে এগুলো পারবে না। একটা আরেকটার সাথে ধারাবাহিক, আমাদের মাঝখানে পড়লে চলবে না, তোমাকে ধারাবাহিকতা রক্ষা করে যেতে হবে। স্টেপ ওয়াইজ তুমি যাও, তুমি দেখবে একদিন তোমার মস্তিষ্কটা হয়ে যাবে অনেক প্রসারিত। আর হঠাৎ করে মাঝখান থেকে পড়বে, কিছুই বুঝবে না। আমি যে আঙ্গিকে পড়িয়েছি তুমি বইটা দেখবে, তোমার বোঝা সম্ভব নয়, কারণ বইয়ের প্যাটার্ন একটা, আমাদের প্যাটার্ন একটা। আমার সিলেবাসের টপিক ধরে ধরে আমি পড়াচ্ছি, সেই টপিক অনুসারে আমি তোমাদেরকে পাঠদান করছি। তুমি সেই অনুসারে পড়ো, খুঁজে বের করে দেখো বইয়ে এটা কোথায় আছে। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, আমাকে ফোন করতে পারো, অথবা তোমরা যে কাজটা করবে সেটা হলো যে তোমরা মেসেঞ্জারে, অর্থাৎ আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে আমরা সেখানে সলভ করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করব। যাবার আগে শুধু একটি কথাই বলবো, আমরা এভাবে ক্লাস নিতে চাই না। এটা একঘেয়েমি ক্লাস। আমি কোনো প্রশ্ন পাচ্ছি না, কোনো প্রাণ পাচ্ছি না ক্লাসে। আমরা খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরে যেতে চাই। মহান আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যেন আমরা সরাসরি পাঠদান করতে পারি যত দ্রুত সম্ভব। আল্লাহ আমাদেরকে সেই সহায়তা দান করুন। আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করতে চাই, স্বাধীনভাবে, কোনো আতঙ্ক নয়, সুন্দর সাবলীলভাবে আমরা পাঠদান করতে চাই। মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।